সারা দেশ থেকে মানুষ এবার বিহারের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। বিশেষ করে যারা বিজেপি বিরোধী, যারা এনডিএ বিরোধী, যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে, যারা মনে করছেন যে মহাগঠবন্ধনের সেখানে ক্ষমতায় আসা দরকার, যারা মনে করছেন বিহারে পরিবর্তন হওয়া দরকার, যারা মনে করছেন যে কেন্দ্রে এবং সর্বত্র একটা পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে, সেই বাতাসটাকে আরো ধাক্কা দেওয়া দরকার, তারা কিন্তু বিহারের নির্বাচনের দিকে কিন্তু অনেক আগ্রহের সঙ্গে তাকিয়ে রয়েছেন। ফলে তারা জানতে চাইছেন যে এনডিএ কি অবস্থায় রয়েছে, ইন্ডিয়া কি অবস্থায় রয়েছে, কংগ্রেসের সঙ্গে আরজেডির যে মানসিক যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল সিট শেয়ারিং নিয়ে, সেটা সমাধান হয়েছে কিনা, অন্যান্য দলগুলোর সঙ্গে তাদের সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা, এটা কিন্তু মানুষ সারা দেশ থেকে কিন্তু জানতে চাইছে। বন্ধুরা নমস্কার। বিহারে ইন্ডিয়া অ্যালায়েন্সের সিট শেয়ারিং নাকি ফাইনাল হয়ে গেছে। কংগ্রেস কয়টা আসনে লড়বে, আরজেডি কয়টা আসনে লড়বে, বাম দলগুলো কয়টা আসনে লড়বে, মুকেশ সাহানির ভিআইপি কয়টা আসনে লড়বে, জেএমএম, আইপিপি এরা কে কয়টি করে আসনে লড়াই করবে, অর্থাৎ মহাগঠবন্ধনের যে সিট শেয়ারিং এর যে ফর্মুলা সেটা নাকি ফাইনাল হয়ে গেছে। কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হস্তক্ষেপে মোটামুটি একটা যথার্থ একটা চিত্র নাকি সামনে চলে এসেছে। এবং সেই চিত্র অনুসারে জানা যাচ্ছে যে আরজেডি রাষ্ট্রীয় জনতা দল তারা নাকি 243টির মধ্যে 135টি আসনে লড়াই করবে। কংগ্রেস নাকি 7টি আসনে লড়াই করবে। বাম দলগুলো দীপঙ্কর ভট্টাচার্যের নেতৃত্বাধীন সিপিআই এমএল লিবারেশনের নেতৃত্বাধীন বাম দলগুলো নাকি মোট 30টি আসনে লড়াই করবে। ভিআইপি দল 15টি আসনে লড়াই করবে, আইপিপি দল 1টি আসনে লড়াই করবে এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 2টো আসনে লড়াই করবে। এই রকম নাকি একটা ফর্মুলা নাকি চূড়ান্ত হয়েছে। যদিও যতটা খবর বেরিয়ে আসছে যে এই ফর্মুলাতে সব দল নাকি খুশি না, কোন দলের নাকি কিছু কিছু আপত্তি আছে। তার মধ্যে মুকেশ সাহানির আপত্তির কথা বারবার উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এবং আমরা সবাই জানি যে ভিআইপি দলের নেতা মুকেশ সাহানি বারবার বলে আসছেন যে তিনি ইন্ডিয়া অ্যালায়েন্স ক্ষমতায় এলে পরে উপমুখ্যমন্ত্রী হতে চান এবং জোট যাতে আগে থেকেই এটা ঘোষণা করে দেয় যে তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবেন এবং মুকেশ সাহানি উপমুখ্যমন্ত্রী হবেন। অর্থাৎ তিনি নিজে থেকেই নিজের নাম উপমুখ্যমন্ত্রী হিসেবে প্রচার করে আসছেন এবং তিনি পরিষ্কারভাবে কোনো রাগডাক গুড়গুড় না করে, কোনো সংকোচ টঙ্কোচ লজ্জা টজ্জা এসব না করে তিনি নিজের নাম নিজেই প্রস্তাব করে আসছেন। এখন তিনি নাকি অসন্তুষ্ট, তিনি নাকি আরো 2-3টি আসন চাইছেন। এই ব্যাপারটা নিয়ে হয়তো বা আগামী দিনে আগামী সময়গুলোতে হয়তো আজকের মধ্যে বা আগামী কালকের মধ্যে হয়তো আলোচনা করে হতে পারে কিছুটা পরিবর্তন এদিক এদিক হতে পারে। কিন্তু মোটামুটি যে চিত্র বেরিয়ে এসেছে সেটা কিন্তু বলছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স আলটিমেটলি প্রবলেমটাকে একটা সলিউশনের রূপ দিয়েছে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে 16 অক্টোবর, আগামীকালকে 17 তারিখ হলো প্রথম পর্বের নমিনেশন দাখিল করার শেষ দিন। দ্বিতীয় পর্বের ভোটের জন্য নমিনেশন দাখিল করার শেষ দিন হলো 20 অক্টোবর। তার জন্য তো কিছুটা সময় রয়েছে, কিন্তু প্রথম পর্বের জন্য তো আর বেশি সময় নয়। আজকের পরে আগামীকালকে সারাদিনের মধ্যে যদি তারা নমিনেশন কেউ জমা দিতে না পারেন তাহলে তো আউট হয়ে গেলেন। তো এই কারণে যে সময়টা তারা নষ্ট করেছে নিজেরা খামখেয়ালিপনা করে, সেই সময়টাতে ইন্ডিয়া অ্যালায়েন্সের অনেকটা ক্ষতি হয়েছে। কিন্তু এটাও ঠিক তাদের জন্য খানিকটা হলেও আসার কথা। সেটা হলো এনডিএ এর ভেতরে এখনো পর্যন্ত সব প্রবলেম সলভ করা যায়নি। এখনো পর্যন্ত নীতিশ কুমারের সঙ্গে চিরাগ পাসওয়ানের ঝামেলা মেটানো যায়নি। এখনো পর্যন্ত আরএলএম এর সঙ্গে বিজেপির, জেডিইউর, তারপর আপনার এলজেপির সমস্যাগুলোকে সমাধান করা যায়নি। ফলে প্রচন্ড ক্ষোভ অসন্তোষ নিয়েই আপনার আরএলএম, তারপর হাম, তারপর জেডিইউ এরা নির্বাচনে যাচ্ছে। ফলে অন্তর্ঘাতের সম্ভাবনা প্রচন্ড রয়েছে। যদিও খানিকটা হলেও অন্তর্ঘাতের সম্ভাবনা কিন্তু মহাগঠবন্ধনের মধ্যেও রয়েছে।
তারাও কিন্তু একেবারে এই ব্যাপারে সংকোচ মুক্ত মানে ভয় মুক্ত না। ফলে দুটো জোটের মধ্যেই জটলা রয়ে গেছে, দুটো জোটের মধ্যে সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাগুলোকে সঙ্গে নিয়েই তাদেরকে ইলেকশনে যেতে হচ্ছে। তার কারণে দুটো জোটকে দেখা গেছে সিট শেয়ারিং নিয়ে অনেক সময় নষ্ট করতে। আর এই সময় নষ্ট করার ফাঁকে অন্য কেউ তো সুবিধা নিয়েছে, আমি তো অনেকবার বলেছি। কিন্তু শেষ পর্যন্ত রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের হস্তক্ষেপে মোটামুটি একটা চিত্র সামনে এসেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদে জানা যাচ্ছে, যেটা সত্য হলে, সত্য বলেই তারা বলছেন, তারা দাবি করছেন। কিন্তু যদি সত্যি সত্যি সত্য হয় তাহলে এটা খানিকটা হলেও আপনার স্বস্তির কারণ হলো যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের সমর্থক তাদের জন্য। কারণ সারা দেশ থেকে মানুষ এবার বিহারের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। বিশেষ করে যারা বিজেপি বিরোধী, যারা এনডিএ বিরোধী, যারা ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষে, যারা মনে করছেন যে মহাগঠবন্ধনের সেখানে ক্ষমতায় আসা দরকার, যারা মনে করছেন বিহারে পরিবর্তন হওয়া দরকার, যারা মনে করছেন যে কেন্দ্রে এবং সর্বত্র একটা পরিবর্তনের বাতাস বইতে শুরু করেছে, সেই বাতাসটাকে আরো ধাক্কা দেওয়া দরকার, তারা কিন্তু বিহারের নির্বাচনের দিকে কিন্তু অনেক আগ্রহের সঙ্গে তাকিয়ে রয়েছেন। ফলে তারা জানতে চাইছেন যে এনডিএ কি অবস্থায় রয়েছে, ইন্ডিয়া কি অবস্থায় রয়েছে, কংগ্রেসের সঙ্গে আরজেডির যে মানে মানসিক যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল সিট শেয়ারিং নিয়ে, সেটা সমাধান হয়েছে কিনা, অন্যান্য দলগুলোর সঙ্গে তাদের সমস্যাগুলো সমাধান হয়েছে কিনা, এটা কিন্তু মানুষ সারা দেশ থেকে কিন্তু জানতে চাইছে। তার কারণে আমি দেখছি গত কয়েকদিন ধরে বারবার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মধ্যে অনেকেই বলছেন, খোঁচা দিচ্ছেন যে দাদা বারবার আপনাকে অনুরোধ করছি যে আপনি বিহারে ইন্ডিয়া অ্যালায়েন্সের সিট শেয়ারিং নিয়ে কি খবর আছে, কি তথ্য রয়েছে সেটা আমাদেরকে জানান। আর তার কারণেই এই বিষয় নিয়ে যখনই কিছু পরিষ্কার একটা খবর পাওয়া গেল, তখনই আমার মনে হলো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া দরকার। তার কারণে আবারও শেষ করার আগে বলে দিচ্ছি যে যতটুকু বিভিন্ন সূত্র মারফত খবর বেরিয়ে এসেছে, সেই সূত্রের খবর বলছে যে আরজেডির কাছে 135টি আসন থাকবে, কংগ্রেসের কাছে 7টি আসন থাকবে, বাম দলগুলোর কাছে 30টি আসন থাকবে, ভিআইপির কাছে 15টি আসন থাকবে, 2টি থাকবে জেএমএম এর কাছে, আর একটি থাকবে আইআইপি দলের কাছে। এর মধ্যে সামান্য এদিক ওদিক হতে পারে, সামান্য পরিবর্তন হতে পারে, কিন্তু বিরাট কোনো পরিবর্তনের সম্ভাবনা এখন আর দেখা যাচ্ছে না, কারণ তার জন্য সময়ও নাই। এবং এই যে প্রাথমিক না, এটাকে চূড়ান্তই বলা যায়, এই যে সিট শেয়ারিং এর ফর্মুলা ঠিক হলো, তারপরে নাকি অলরেডি তারা সিম্বল বন্টন নাকি শুরু করে দিয়েছে। এই যে দলগুলো তারা নাকি তাদের প্রার্থীদের, তাদের মনোনীত নেতাদের কাছে নাকি সিম্বলের কাগজে নাকি দিতে শুরু করে দিয়েছে। তো তার মানে বোঝা যাচ্ছে যে একটা সলিউশন শেষ পর্যন্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে মানে এসেছে, এবং এই সলিউশনটা হয়তো তাদের জন্য একটা আশার আলো বয়ে নিয়ে আসছে। এবং আগামী দিনে যখন একেবারে ময়দানে নেমে গিয়ে যখন আপনার প্রচার অভিযান, চূড়ান্ত প্রচার অভিযান শুরু হয়ে যাবে, তখন দেখা যাবে হয়তো যে একটা ঐক্যবদ্ধ রূপ ইন্ডিয়া অ্যালায়েন্স বিহারের মানুষের সামনে তুলে ধরতে পেরেছে। সেটা দেখার জন্য সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ডেফিনেটলি আগ্রহ আপনাদেরও। তার কারণে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এর পরিপ্রেক্ষিতে আপনাদের কাছে আর কোনো খবর রয়েছে কিনা, বা আপনারা এই খবরের পরিপ্রেক্ষিতে কি ভাবছেন সেটাও জানাবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।